আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাসটা নিয়ে রাখি, আসলে সময় হয়ে উঠতেছে না। তোমরা ক্লাসটা দেখে নিবা এবং কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, যে এই ক্লাসে কোনো ম্যাথে কোনো প্রবলেম আছে কিনা বা আমরা সমস্যা থাকলে সমাধান করে দেবো। ক্লাস 3 না ক্লাস কয়টা হয়েছে মনে হয়? 2টা হয়েছে না 3টা হয়েছে? 2টাই তো হয়েছে মনে হয় আজকে। তাহলে ক্লাস 3 সার্ভিংয়ের ক্লাস 3তে আমরা যেটা পড়বো, গত অধ্যায়ের সাথে মিল রেখে আমরা একটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে কন্টুরিং। যদিও এটা পরের অধ্যায়, কিন্তু আগের অধ্যায়ের সাথে মিল রেখে অধ্যায়টা আমরা পড়ে ফেলবো আজকে। আচ্ছা, কন্টুরিংটা পড়তে গেলে আমাদের মোটামুটি একটু আরএল সম্পর্কে ধারণা থাকা লাগে। আরএলটা কি? আরএল হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর একটা নির্দিষ্ট উপাত্ততল হতে উচ্চতা। মনে করো এটা কক্সবাজারের সমুদ্রতল, উপাত্ততল, এটাকে 0 আরএল ধরা হয়, ফিক্সড। এগুলো আরএল নিয়ে ক্লাস হবে, সমস্যা নেই। আজকে শুধু এটা জেনে রাখো, এখান থেকে যে আমাদের যদি গাজীপুর বা ময়মনসিংহের যে উচ্চতা, সেটাই হচ্ছে আরএল। তার মানে আরএল দ্বারা বোঝায় কোনো একটা বিন্দুর সমুদ্রতল হতে উচ্চতা। আরএল দ্বারা বোঝায় কোনো একটা বিন্দুর সমুদ্রতল হতে উচ্চতা। আচ্ছা, কন্টুরিংয়ে তাহলে আমরা কি পড়বো আসলে? কন্টুরিংটা হচ্ছে এরকম বিভিন্ন সম উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দু অথবা সম আরএল বিশিষ্ট বিভিন্ন বিন্দুকে যদি তুমি যোগ করো, এগুলো আরএল কিন্তু সম আরএল বিশিষ্ট, তাহলে আমরা যে রেখাটা পাই সেটাই হচ্ছে কন্টুর রেখা। সম আরএল বা সম উচ্চতা বিশিষ্ট যে সকল বিন্দুকে যোগ করলে আমরা যে একটা কাল্পনিক রেখা পাই, সেটাই হচ্ছে কন্টুর রেখা। তাহলে কন্টুর রেখার উদাহরণ কি হতে পারে? মনে করো এক গ্লাস পানির ওয়াটার লেভেল, উপরের তলের পানির উপরিতলের ওয়াটার লেভেল সব জায়গায় কিন্তু সমান, মানে সব জায়গার আরএল সমান। সেই ক্ষেত্রে ওটাও একটা রেখার মতো তৈরি হয়, কন্টুর রেখা। পুকুরের পানি কি হয়? চারপাশে আমরা দেখি যে কন্টুর রেখার মতো একটা রেখা তৈরি হয়। এগুলি হচ্ছে আসলে কি? কন্টুর রেখা। এই কন্টুর রেখার কিছু বৈশিষ্ট্য এবং ব্যবহার আছে, খুব ভালো করে পড়বো আমরা। হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য ও ব্যবহার। এবং কন্টুর রেখার বৈশিষ্ট্য কি? কন্টুর রেখার প্রথম বৈশিষ্ট্য আমরা বললাম যে কন্টুর রেখার সম আরএল বিশিষ্ট, অথবা সবগুলো বিন্দুর আরএল কি সমান। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো বিন্দুর আরএল সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? কন্টুর রেখা কখনো একে অপরকে ছেদ করে না, এরকম হয়। পাহাড়ের ঝুলে থাকা অংশ ব্যতীত একে অপরকে ছেদ করে না, পাহাড়ের ঝুলে থাকা অংশে ছেদ করে। তাহলে পাহাড়ের ঝুলে থাকা অংশ বিশিষ্ট কন্টুর রেখা কখনো একে অপরকে ছেদ করে না। তারপর কি হতে পারে? কন্টুরের আরএল এর মান যদি ভিতরের দিকে বাড়তে থাকে, এটার মান যদি সর্বোচ্চ হয়, এটা যদি 90 হয়, এটা যদি 80 হয়, আরএল এর মান ভিতরের দিকে বাড়তে থাকলে এটা পাহাড় হয়, আর আরএল এর মান বাহিরের দিকে বাড়তে থাকলে সেটা পুকুর হয়। তাহলে এটা অন্যভাবে বলা যায়, আমরা আইকা দেখাবো। হ্যাঁ, তো এগুলি হচ্ছে কন্টুর রেখার বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য আছে। কন্টুর রেখা কখনো মিলে যায় না, এগুলো মানচিত্রের বাইরে চলে যায়। কন্টুর রেখা মানচিত্রের বাইরে চলে যায় আর কি। আর এগুলো আরও কিছু বৈশিষ্ট্য আছে। সমদূরত্বের কন্টুর রেখা সমদাল নির্দেশ করে। তো এগুলো কিন্তু মুখস্থ বলতেছি না আমি, বা দেখে দেখেও বলতেছি না, এগুলো মোটামুটি আমার জানা আছে দেখে বলতেছি। তোমরা জিনিসগুলো জানার চেষ্টা করবে যে বৈশিষ্ট্য কী কী হতে পারে কন্টুর রেখার। তার মধ্যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে কোনটা পাহাড় কোনটা পুকুর কেমনে চিনবা সেটা। আর ব্যবহার কি? কন্টুর রেখা ব্যবহার করে কোথায় মাটি উঁচু নিচু এটা জানা যায়। তারপর মাটি কাটার পরিমাণ, মাটি ভরাটের পরিমাণ জানা যায়। সামরিক ব্যবহার আছে, যেমন যুদ্ধের অস্ত্র বা কোথায় ক্যাম্প করলে শত্রুপক্ষ দেখতে পাবে না, হ্যাঁ, শত্রুপক্ষ থেকে বেঁচে থাকা যাবে, সেগুলো বোঝা যায়। সেগুলো সামরিক ব্যবহার। তারপরে আছে সাধারণ ব্যবহার, প্রকৌশল ব্যবহার, এগুলো আমরা একটু পড়ব। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে কন্টুরিং এর ম্যাথ করব কি? ম্যাথ করার আগে আমরা একটু দেখি এই জিনিসগুলো আমাদের আসে পরীক্ষায়, যে তুমি পাহাড় বা পুকুরের কন্টুর রেখা আঁকো, পাহাড় বা পুকুর। অথবা আমাদের কন্টুর রেখা দিয়ে দেয়, আমরা বলতে হবে এটা পাহাড় নাকি পুকুর, সেটা আমাদের বুঝে বলতে হবে। এমসিকিউতেও আসে অনেক সময়। তাহলে এখন আমরা কন্টুর রেখা 3টা মনে করো কন্টুর রেখা দিয়ে দিল। কন্টুর রেখা দিয়ে তাদের কি দিয়ে দিবে? আরএল দিয়ে দিল। মনে করি এটার আরএল দিয়ে দিল 100, এটা দিয়ে দিল 90, এটা দিয়ে দিল 80। আবার এইখানে কয়টা কন্টুর রেখা দিয়ে দিল? এদের আরএল দিয়ে দিল। মনে করি এটার আরএল 80, এটার আরএল 90, এটার আরএল 100। আরএল মানে এই জায়গাগুলোর উচ্চতা, এই এরিয়া। তো আমরা এখন কেমনে বুঝবো কোনটা পাহাড় কোনটা পুকুর? তো আমরা আঁকলে বুঝতে পারবো, কন্টুর রেখা আঁকলে। যেমন যেমন আমাদের এখানে সর্বনিম্ন বিন্দু কত? 80। সর্বনিম্ন বিন্দু কি 80? 80 নিচে থাকবে, 90 কি উপরে থাকবে, 100 তো উপরে থাকবে, এটা তো এমনি বোঝা যাচ্ছে। তাহলে আমরা যদি এই বরাবর কয়টা রেখা এঁকে নিতে পারি এভাবে, যে ভাই 80, 90,
এখানে কি 100, এগুলো কি বসালাম আরএল। আরএল মানে কি বিভিন্ন বিন্দুর উচ্চতা আরএল। আবার যদি একইভাবে এইখানে আমরা তিনটা রেখা এখানেই এখানে দেখতে পাচ্ছি, এটাও সবার উপরে থাকে 190, সবার নিচে কি থাকবে 80। দুইটার ক্ষেত্রে কিন্তু একই দিলাম, সবার নিচে থাকবে 80। আচ্ছা, তো এবার যদি আমরা এখান থেকে তিনটা রেখা নিতে চাই, এখান থেকে কয়টা রেখা নেই, মনে করে 80 থেকে যদি রেখা নেই, তাহলে 80 থেকে রেখা নিলে এখানে সেট করলো। আচ্ছা, এবার 90 থেকে যদি রেখা নেই তাহলে কোথায়, এখানে সেট করলো। আচ্ছা, এবার যদি আমরা 100 থেকে রেখা নিই, তাহলে 100 থেকে রেখা নিলে 100 100তে সেট করবে গিয়া, হ্যাঁ 100 100তে। তাহলে এখন কি দাঁড়ালো, এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, এখন এই বিন্দুগুলো যোগ করলে এটা একটা কি হয়ে গেল, একটা পুকুর হয়ে গেল। এটা একটা কি হয়ে গেল, পুকুর। সুতরাং বলতে পারি কি আরএল এর মান যদি ভিতরের দিকে কমে অথবা বাহিরের দিকে বাড়ে সেটা কি পুকুর। আরএল এর মান ভিতরের দিকে কমছে অথবা বাহিরের দিকে বাড়ছে। আচ্ছা, এটাতে তাহলে কি হয়, 100 নিয়ে 100তে লাগাবো, এখানে 100তে, 90 গিয়ে 90তে জয়েন করে দিলাম 90তে, আর 80 গিয়ে 80তে জয়েন করে দিলাম, হ্যাঁ এখানে। তো এখন যদি এই বিন্দুগুলোরে আমরা যোগ করি, এইভাবে এই বিন্দুগুলো যোগ করি, তাহলে এই বিন্দুগুলো কি হয়ে গেল, এই বিন্দুগুলো যোগ হলে কি হয়ে গেল, একটা পাহাড়। এটা একটা কি হয়ে গেল, একটা, অনেকে নকশা করে দেয়, এটা একটা কি হয়ে গেল, পাহাড়। সুতরাং আমরা দেখেই বুঝতে পারবো বা এমসিকিউ পারবো যে ভিতরের দিকে আরএল বাড়লে সেটা পাহাড় হয়, আর বাহিরের দিকে কমলে সেটা পাহাড় হয়। সেটা একই কথা, ভিতরের দিকে বাড়া যে কথা, বাহিরের দিকে কমা কি একই কথা। 4টা এমসিকিউ আসতে পারে এখান থেকে। আচ্ছা, আর সহজ কথায় কি, আমরা যদি দেখি সবচেয়ে উপরের জায়গাটা ছোট, এই যে সবচেয়ে উপরের জায়গাটা তো 100, তাহলে সবচেয়ে উপরের জায়গাটা ছোট হওয়া মানে তো এটা পাহাড়। আর যদি দেখি সবচেয়ে উপরের জায়গাটা বড় কিন্তু সবচেয়ে নিচের জায়গাটা ছোট, এই যে সবচেয়ে নিচের জায়গাটা 80, 80 তো সবার নিচে থাকবে উচ্চতা, তাহলে সবচেয়ে নিচের জায়গাটা যখন ছোট হয় সেটা কি হয়ে যায়, পুকুর। তার মানে খেয়াল করবো, সবচেয়ে উপরের জায়গা যদি ছোট হয়, ছোটটা সেটা হবে পাহাড়। সবচেয়ে উপরের জায়গা যদি কি হয়, সবচেয়ে উপরের জায়গা ছোট, আচ্ছা, আর সবচেয়ে নিচের জায়গা যদি ছোট হয় সেটা কি পুকুর। এই জিনিসটা খেয়াল করবো, মানে এই যে 100 90 80 দেখে বুঝবো কে উঁচু কে নিচু, কারণ আরএল যার কম সে নিচু, আর আরএল যার বেশি সে উঁচু স্বাভাবিকভাবেই। সুতরাং আমরা কোনটা পাহাড় কোনটা পুকুর দেখি আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবো। যে কোনো চিত্র দেখে আশা করি বোঝা যাবে কোনটা পাহাড় কোনটা পুকুর। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে একটা দিলাম যে এটার আরএল 100, এটার আরএল 80, এটার আরএল 60, তাহলে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা সবার উঁচুতে থাকবে। উঁচু অংশটা কি সবার ছোট, উঁচু অংশ ছোট মানে এটা কি হবে, পাহাড়। উঁচু অংশ ছোট মানে কি হবে, এটা পাহাড় হবে। দেখেই বোঝা যাচ্ছে যে এই সবার চেয়ে উঁচু অংশটা ছোট মানে এটা কি হবে, পাহাড়। এখন আঁকলে কিন্তু আমরা এই পাহাড়ই পাবো, হ্যাঁ। এটা যদি 100, তারপরে 80, তারপরে কি 60 আমরা নিয়ে যদি আঁকি, এটা কিন্তু পাহাড়ই পাবো। 100-র সাথে 100 মিলাইলাম, 80-র সাথে 80 মিলাইলাম, 60-এর সাথে 60 মিলাইলাম। এটা মিলাইলে এখানে যাই আমাদের কি তৈরি হবে, একটা পাহাড়ই তৈরি হবে। এই চিত্র আমরা উপরের সাইডে আঁকতে পারি, নিচের সাইডে আঁকতে পারি, সমস্যা নাই, যে যেভাবে আঁকি। ওকে, তাহলে প্র্যাকটিস করো, এই ধরনের চিত্র কিন্তু আসে, হ্যাঁ, বুয়েট প্যাটার্নে বা যে কোনো জায়গায় আসে। ওকে, তাহলে এবার আমরা অঙ্কে যাব। এই অধ্যায়ে কী কী অঙ্ক থাকতে পারে। আচ্ছা, গত অধ্যায়ের সাথে এই অধ্যায়টা পুরোপুরি মিল, এই জন্য আমরা এই অধ্যায়টা আগে পড়ালাম। গত অধ্যায়ে আমরা পড়ছিলাম এরিয়া নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি, যেমন অফসেট পদ্ধতি, অফসেট 1, অফসেট 2, অফসেট 3, এটা হচ্ছে গড় পদ্ধতি, অফসেট 4, এরকম যতগুলো থাকবে n সংখ্যক। এখানে কি দিয়েছিলাম, n-1 × d এভাবে লিখছিলাম। অথবা ট্রাপিজয়েডাল বা সিমসনের সূত্রে কি লিখছিলাম, যে d/3, এখানে অফসেট 1 প্লাস অফসেট n মানে শেষেরটা, যে 7টা নেই, প্লাস 4 × কি জোরগুলা, 4 × জোরগুলা, প্লাস 2 × কি বেজোরগুলা নিয়েছিলাম, হ্যাঁ। ঠিক তেমনি এভাবে আমরা যখন ট্রাপিজয়েডাল করছিলাম, শেষেরটা প্রথমটা শেষেরটা নিয়ে 2 দ্বারা ভাগ করে প্লাস মাঝখানের গুলা 2 3 4 এগুলো লিখে তারপর ডি দ্বারা গুণ দিয়েছিলাম। তো আজকে কি হবে, আজকে আমাদের কতগুলো অফসেট দেওয়া থাকবে না, আজকে আমাদের দেওয়া থাকবে কতগুলো এরিয়া। আমাদের আজকে কতগুলো কি দেওয়া থাকবে, কতগুলো এরিয়া দেওয়া থাকবে। এরিয়া কি, যেমন A1, A2, A3, A4, A5, A6 এগুলো আমাদের দেওয়া থাকতে পারে, হ্যাঁ। তো A7, 7টা 8টা অফসেটের জায়গাতে এখন খালি এরিয়া দিয়ে দিবে। আমরা বের করবো আজকে আয়তন, আজকে বের করব আয়তন। আবার এইগুলো হচ্ছে এরিয়া, আবার আমাদের চেইনেস দিয়ে দিবে। তো এখন চেইনেসটাকে আমরা বড় হাতের ডি ধরবো, হ্যাঁ, ডিস্টেন্স বা চেইনেস বড় হাতের ডি ধরে অঙ্ক সলিউশন করব। আচ্ছা, তাহলে আগে ছিল অফসেট, এখন সূত্র আগের গুলাই বসাবো, খালি অফসেটের জায়গায় চেইনের বসাই দিব। সুতরাং আমাদের যদি গড় প্রস্থচ্ছেদের সূত্র নেই,
তাহলে এখানে লিখবো আয়তন, আয়তন সমান সমান A1 A2 A3 এরকম যতগুলো আছে, মনে করি 7টা আছে, তাহলে A7 ভাগ কি 7, এখানে কত দিব 7 - 1 ইন্টু বড় হাতের ডি ইন্টু আকারে। তাহলে এটা গড় প্রস্থ হচ্ছে। এখন যদি আমরা ট্রাপিজয়েডালটা লিখি, তাহলে আগের সূত্রই জাস্ট অফসেটের জায়গায় কি বসাই দিব, এরিয়া বসাই দিব, কিন্তু বের হবে কিন্তু আয়তন, এখন বের হবে কি আয়তন। তাহলে এখন প্রথমটা প্লাস শেষেরটা ভাগ 2 প্লাস মাঝখানের গুলা A2 প্লাস A3 প্লাস কি A4 প্লাস A5 প্লাস A6 ইন্টু বড় হাতের ডি, আবার বড় হাতের ডি দ্বারা চিহ্নিত করছি আমরা। সিমসন বা প্রিজময়েডাল যদি আসে, তাহলে সিমসন বা প্রিজময়েডাল সেটা আমরা বলতে পারবো। প্রিজময়েডালটাও লিখে দেই, তাহলে ডি ভাগ 3 আগে দিলাম, প্রথমটা প্লাস শেষেরটা বেজুরের জন্য করতেছি, বেজুরের জন্য প্লাস 4 ইন্টু জোরগুলা 2 4 6 প্লাস 2 ইন্টু বেজুরগুলা, তাহলে 3 5। এখন যদি 8টার জন্য থাকতো বা 8টার জন্য বা 10টার জন্য জোর থাকলে আমরা প্রথমে কি বেজুরের জন্য সূত্র ফেলবো বলছিলাম। মনে করি 8টা এরিয়া আছে, তাহলে মনে করি যদি 8টা এরিয়া থাকে, তাহলে বি হয়ে যাবে যে ডি ভাগ 3, তখন A1 প্লাস A7 7টার জন্যই ফেলবো প্রথমে। ও এখানে ও লিখে ফেলছি, সরি, এগুলো সব কি হবে এ হবে, এগুলো সব এ হবে, অফসেট লিখতে লিখতে ও লিখে ফেলছি। তাহলে 7টার জন্য প্রথমে ফেলবো, প্লাস 4 ইন্টু জোরগুলা, যেমন A2 A4 A6 প্লাস 2 ইন্টু বেজুরগুলা A3 A5 A3 A5। এখন আমাদের যে দুইটা বাকি আছে, তাহলে 8 নাম্বার আর 7 নাম্বার আবার শেষে আমরা যোগ করে দিব, যে A7 প্লাস A8, মোট কথা এটা আগের মতো ইন্টু ডি, ইন্টু কি দিয়ে দিব ডি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সূত্র আগেরই, খালি আমরা অফসেটের জায়গা এরিয়া বসাই দিব। এখন যদি এরিয়া না থাকে, এরিয়া যদি না দেওয়া থাকে, এরিয়া না দেওয়া থাকলে কি হবে? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করি, এরিয়া না দেওয়া থাকলে কি হবে। এরিয়া না দেওয়া থাকলে আমাদের রাস্তার অঙ্ক আসতে পারে, রাস্তা অথবা বাঁধ, রাস্তা অথবা বাঁধের অঙ্ক আসতে পারে। যেমন এরিয়া না দেওয়া থাকলে আমরা এরিয়া বের করতে পারি, এটা আমরা কই থেকে শিখছি, এস্টিমেটিং থেকে শিখছি। যে এরিয়া না দিয়ে যদি আমাদের এটার প্রস্থ বি দিয়ে দেয়, উপরি প্রস্থ, এটার ঢাল যদি S:1 দিয়ে দেয়, তার মানে দিয়ে কাটলে এটা SD, এটা যদি গভীরতা ডি হয়, এটাও কি SD, এটা যদি গভীরতা ডি হয়, তাহলে আমরা এটার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, বিডি প্লাস বিডি হচ্ছে এটুকুর ক্ষেত্রফল, আর এখানে দুইটা ত্রিভুজ আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু 2 করলে আমাদের SD স্কোয়ার আসবে। তার মানে এটা আমরা কিভাবে বের করতে পারি, বিডি প্লাস SD স্কোয়ার দিয়া। এটা কিভাবে পাইলাম, এরিয়াটা পাইলাম এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিডি প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু SD ইন্টু ডি ইন্টু কয়টা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তো 2 2 কাটলে আমাদের বিডি প্লাস SD স্কোয়ার চলে আসে। এইভাবে এরিয়া বের করে নিয়ে এই খেলাতে বসাই দিব। এইভাবে কয়টা এরিয়া বের হবে, 5টা 10টা, যতগুলো এরিয়া থাকে। তাহলে আমরা দেখি ম্যাথ সমাধান করি, এই ধরনের ম্যাথ কি ধরনের ম্যাথ থাকতে পারে। আশা করি সরাসরি এরিয়া দেওয়া থাকলে আমরা খুব সহজেই বের করতে পারবো, ওগুলা তেমন একটা সমস্যা হয় না আমাদের অঙ্ক করতে গিয়া। যেমন এখানে কিছু অঙ্ক যদি থাকে সরাসরি এরিয়া দেওয়া থাকলে, আচ্ছা আমি বানাই একটা অঙ্ক করতে দেই। মনে করি আমাদের কতগুলো এরিয়া দেওয়া আছে, যদি 4 মিটার স্কোয়ার, 10 মিটার স্কোয়ার, 5 মিটার স্কোয়ার, 6 মিটার স্কোয়ার, 8 মিটার স্কোয়ার, 9 মিটার স্কোয়ার, 3 মিটার স্কোয়ার, এরকম। তাহলে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এরিয়া। তো এগুলা কিন্তু এগুলার জোর বেজোর আমরা দেখবো না, এগুলা কোনটা জোর কোনটা বেজোর এগুলা না, এগুলা তাহলে আমরা নাম্বারিং করবো, যে 1 2 3 4 5 6 7টা এরিয়া এরকম থাকতে পারে। আচ্ছা 9টা এরিয়া দিলাম, আরো দিলাম, ধরি 5 আর ধরি 7, তাহলে এটা হলো 8 9টা, তার মানে এখানে এ আছে কয়টা, 9টা। তাহলে আমরা যদি এখানে গড় প্রস্থচ্ছেদের সূত্র ফেলাই, গড় প্রস্থচ্ছেদ, তাহলে এরিয়া আছে 9টা, 9টার জন্য আয়তন বের করলে আমরা এরিয়াগুলো ডাইরেক্ট 9টা এরিয়া লিখে ফেললাম, 10 5 6 8 9, ডাইরেক্ট সূত্র 3
পরেরটা কি 5, পরেরটা কি 7, 9টা এরিয়া রেখে এখানে কত লিখবো 9, তারপরে ইনটু 9 - 1 ইনটু চেইন এস দূরত্ব। মনে করি চেইন এস আমাদের দেয়া দিল যে চেইন এস 30 মিটার পর পর, তাহলে এটা 30 দ্বারা গুণ করে দিব। সুতরাং এইভাবে আমাদের যতগুলো এরিয়া দেওয়া থাকবে বসাই দিব, আর শুধু সূত্র মতো করে বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। একইভাবে আমরা এখন 9টা দিছি, আমরা যদি সিমসন বা প্রিজ মডেলে দেখি, যে সিমসনে যদি দেখি, তাহলে আয়তন কত আসবে, যে আমাদের d/3 মানে 30/3, আর আয়তন কিন্তু মিটার কিউবে বের হবে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে প্রথমটা শেষেরটা, তাহলে 4 + 7 প্লাস 4 ইন্টু জোরগুলা বলতে জোর এই ক্ষেত্রফল না, এই যে 1 2 3 এগুলোর মধ্যে কোনগুলা জোর, যেমন 2 4 6 8, এই যেগুলো হচ্ছে জোর। 8 নাম্বার নাম্বারিং করে নিব আগে। তাহলে 10 2 হচ্ছে 10 6 4 নাম্বার, 6 নাম্বার কত, 6 নাম্বার হচ্ছে 9, 8 নাম্বার হচ্ছে কি 5, তাহলে 2 4 6 8 প্লাস 2 ইন্টু বেজুর এরিয়া, বেজুরগুলো আর কি, বেজুর হচ্ছে কি 3 5 7, এগুলো 3 5 3 5 7 9 তো আবার নেওয়া যাবে না, 3 কত 5, আচ্ছা 3 নাম্বারটা 5 নাম্বারটার এরিয়া কত 8, মানে A8, যেটা এটা A1, এভাবে আমরা চিহ্নিত করে নিতে পারি, A2 A3 আর 3 5, আচ্ছা তারপর 8 নাম্বারটা কত 5। তো এইভাবে আমাদের কি আয়তনগুলা হিসাব করব। আমি বানাই দেবো, তো এটা তো আমাদের থাকলে তো পয়েন্টে থাকবে আর কি, আমরা থাকলে এগুলো A1, এটা A2, এটা কি A3, এটা A4, এটা কি A5, এটা A6, এটা A7, এটা A8, এটা A9, এভাবে আমরা চিহ্নিত করে নিতে পারি আর কি। তাহলে আমাদের জন্য সহজ হবে অঙ্কটা করা। তার মানে ইজি অঙ্ক যদি আসে তো ইজিলি করতে পারবো। তো অনেক সময় আমাদের স্কেল দেওয়া থাকতে পারে, আমরা জানি স্কেল থাকলে কি করা লাগে, আমরা অলরেডি জানি স্কেল থাকলে কি করা লাগে। আচ্ছা, তো আমাদের যদি কোনো অঙ্কে অনুভূমিক স্কেল এবং ভার্টিক্যাল স্কেল দুটা স্কেলই থাকে, আমরা অনুভূমিক স্কেলটা ইউজ করব। ভার্টিক্যাল স্কেলটা ইউজ হবে না। ক্ষেত্রফল যেহেতু অনুভূমিক মাপ, ক্ষেত্রফলে 3টা মাপ লাগে না, এখানে বইয়ে যদিও করে থাকে, আমরা শুধু অনুভূমিক মাপটা ইউজ করব। খেয়াল করি, আমাদের একটা অঙ্ক আছে এখানে, আমাদের বলতেছে একটি নিচের চিত্রে কন্ট্রোল ম্যাপটির প্রস্থচ্ছেদ আঁকো, 60 RL এর উপরের মাটি সমান কাটতে হলে মাটি কাটার পরিমাণ বাহির করো। তাহলে A1 60 RL, A2 A3। আচ্ছা, আমাদের দিয়ে দিছে এরকম যে A1 সমান নকশার মাপ 15.462 সেন্টিমিটার স্কোয়ার, RL কত এটার 60। আচ্ছা, আবার A2 দিয়ে দিছে 10.123 সেন্টিমিটার স্কোয়ার, RL কত 70। আবার A3 দিয়ে দিছে 2.045 সেন্টিমিটার স্কোয়ার, RL কত 80। তো এটা আমাদের প্রথমে আঁকতে বলছে, যেটা পাহাড় না পুকুর, এটা আইকা দেখাই প্রথমে। খেয়াল করো, প্রথমটা হচ্ছে A1টা কিন্তু এখানে সবচেয়ে বড়, আর A2টা কি আরো ছোট, A3টা কি আরো ছোট। তার মানে এখন আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে A1 A2 A3 কোনটা হবে। প্রথমে আমরা আঁকলাম 3টা। তো এটা কিন্তু আঁকার সময় খেয়াল রাখতে হবে। এখন A1 কোনটাকে ধরবো, A1 ধরতে হবে সবচেয়ে বড়টাকে, সবচেয়ে বড় বৃত্তটাকে। আচ্ছা, A2 কোনটা, A2 হবে তার চেয়ে ছোটটা, আর A3 হবে সবচেয়ে ছোটটা বৃত্তটা। তারপরে আমরা A1 এর RL কত, A1 এর RL কত, তারপর RL গুলো বসালাম। A1 এর RL 60, A2 এর RL কত 70, এবং A3 এর RL কত 80। তো সুতরাং এটা এখন আমরা বলতে পারবো যে কোনটা কি, সবার উপরে থাকে 80, পরে কি 70, পরে কি 60। আমরা দেখে নেই, তো 80-র সাথে 80 মিলাই দিলাম, 70-এর সাথে 70 তো নিচেরটা, 70-এর সাথে 70 মিলাই দিলাম। আচ্ছা, এবার 60-এর সাথে 60 মিলাই দিলে আমরা দেখা যাচ্ছে এটা একটা কি পাহাড়। এটা একটা কি দাঁড়ালো তাহলে, পাহাড়। আচ্ছা, এখন আমাদের বলতেছে এই পাহাড়ের কতটুকু মাটি আছে, এই পাহাড়ের মাটি কাটার পরিমাণ আমরা বের করবো। এই 60 মিটার RL এর উপরে মাটি কাটার পরিমাণ বের করবো। আচ্ছা, এটা 60, এটা 70, এটা কত 80। তাহলে এখানে চেইন এজ কত করে পাইলাম, চেইন এজ ডি পেয়ে গেলাম 10 মিটার ব্যবধান। চেইন এজ ডি পেয়ে গেলাম কত 10 মিটার ব্যবধান। এবার আসি, এই A1টা হচ্ছে নকশার মাপ, এটা হচ্ছে নকশা। আমরা বলছিলাম নকশার মাপে কোনো অঙ্ক করা যাবে না, স্কেল সংশোধন করা লাগবে, যেমন মাঠের মাপে নিয়ে নিতে হবে। তো আমাদের স্কেল আছে অনুভূমিক স্কেল, যেটা সেটা ইউজ করব 1:600। তাহলে আমরা এটা স্কেলটাকে ধরতে পারি 1 সেন্টিমিটার সমান
600 সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটার সমান 6 মিটার। তাহলে যদি আমরা এখন স্কেলটা সংশোধন করি, আমরা যদি বলি তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 6 স্কোয়ার মিটার স্কোয়ার। অতএব আমাদের কত আছে, তাহলে আমাদের ওয়ান দাঁড়াবে কত, যে 15.462 ইন্টু 6 স্কোয়ার মিটার স্কোয়ার, এটা দাঁড়াবে ওয়ান। তাহলে আমরা স্কেল কীভাবে সংশোধন করতে হয় আগেই শিখেছিলাম, ইন্টু 6 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল মিটার স্কোয়ারে যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে 556.63 মিটার স্কোয়ার। একইভাবে 10.123 ইন্টু 6 স্কোয়ার, 10.123 পয়েন্ট ওঠে না, 10.123 ইন্টু 6 স্কোয়ার, তাহলে 364.43 মিটার স্কোয়ার। একইভাবে 3 কত দাঁড়ালো, 2.045 ইন্টু 6 স্কোয়ার, তাহলে এটা দাঁড়ালো 2.045 ইন্টু 6 স্কোয়ার, 73.62 মিটার স্কোয়ার। তাহলে এবার যদি আমরা সূত্র ফেলতে চাই, এবার আমাদের এরিয়া পাইলাম কয়টা, এরিয়া কয়টা পাইলাম, এরিয়া তিনটা। তাহলে এবার যদি আমরা ট্রাপিজয়েডাল সূত্র ফেলি, আমরা একটা সূত্র দিয়ে করলেও হবে বা দুইটা দিয়ে দেখা দিলে আরো ভালো, বা অনেক সময় দুইটা চাইতে পারে। তাহলে ট্রাপিজয়েডাল সূত্রে আমাদের ভলিউম কি হবে, প্রথমটা প্লাস শেষেরটা ভাগ কি 2 প্লাস মাঝখানে কয়টা আছে, একটাই আছে, ইন্টু কি ডি। তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের আয়তন বের হয়ে যাবে যদি ট্রাপিজয়েডাল সূত্রে করি। তাহলে বসাই দিলেই হয়ে যাবে, A1 যেমন 556.63 প্লাস A3 73.62 ভাগ 2 প্লাস A2 কত 364.43 ইন্টু ডি যদি আমরা নেই, ডি হচ্ছে ডিস্টেন্স ছিল কত 10 করে, তাহলে এখান থেকে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। এখন যদি সিমসনের নিয়মে করি, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, সূত্রটা দাঁড়াচ্ছে ডি ভাগ 3 প্রথমটা প্লাস শেষেরটা প্লাস 4 ইন্টু মাঝখানের গুলা, মানে 4 ইন্টু জোরগুলা, জোর কয়টা, A2 একটাই, আর বেজুর তো আর নাই, হ্যাঁ, তো একটা জুরি আছে আর বেজুর নাই, এই জন্য 2 ইন্টু 0 আসবে, হ্যাঁ, 2 ইন্টু 0 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তাহলে সূত্রটা এইরকম দাঁড়ালো যে 10 ভাগ 3, এবারে A1 আমরা যেটা পাইছি প্লাস A3 যেটা পাইছি প্লাস 4 ইন্টু A2 কত পাইছি 364.43, এটা ক্যালকুলেটর চাপ দিলে রেজাল্ট যেটা আসবে এত মিটার কিউব রেজাল্ট আমরা লিখব। তো আশা করি আমাদের জিনিসটা করতে পারবো, বা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখানে সূত্র ফেলে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তার মানে আমাদের স্কেলটা খালি সংশোধন করে নিতে হবে এখানে, আর আগের সব সূত্র দিয়ে আমরা অঙ্কটা করলাম। এবার অঙ্কগুলো আমরা আগের সূত্র দিয়েই সলিউশন করে ফেললাম। এবার কথা হচ্ছে এরিয়া না দেওয়া থাকলে, এরিয়া না থাকলে কিভাবে অঙ্কটা করব। তাহলে এরিয়া না থাকলে নিশ্চয়ই এরিয়াগুলো কী করে নিতে হবে, প্রথমে বের করে নিতে হবে। তাহলে এরিয়াগুলো প্রথমে বের করে নিতে হবে। আচ্ছা, এই শিটে বা এখানে অঙ্ক দেওয়া হয় নাই, আপনারা একটু প্রযুক্তি বই থেকে অঙ্কটা করবেন। হ্যাঁ, আমি একটা অঙ্ক করাই দিচ্ছি, প্রযুক্তি বই থেকে করাই দিচ্ছি, ওই অঙ্কটা করে নেবেন আপনারা। ওই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, যদিও বড় অঙ্ক, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এই প্রশ্নে মোটামুটি বলা আছে যে একটি বাঁধের উপকূলীয় বাঁধের উপরিতলের আরএল 20 মিটার রাখিয়া নির্মাণ করিতে হইবে। তার মানে আমাদের এমন একটা রাস্তা তৈরি করতে হইবে যার উপরিতলের আরএল 20 মিটার এবং ওর অ্যালাইনমেন্ট বরাবর 20 মিটার পর পর। তাহলে এখানে চেইন এস দূরত্ব 20 মিটার পর পর, চেইন এস ডি ইকুয়াল টু 20 মিটার, 20 মিটার পর পর। আর বিভিন্ন ভূপৃষ্ঠের আরএল, মানে আমাদের একটা ভূপৃষ্ঠ আছে, তো ভূপৃষ্ঠ তো উঁচা হতে পারে, নিচা হতে পারে, হ্যাঁ, এরকম একটা ভূপৃষ্ঠ আছে। তো ভূপৃষ্ঠের আরএল দেওয়া হলো বাঁধের ফরমেশন লেভেলের প্রস্থ কত, প্রস্থ 8 মিটার, ঢাল এস ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। মাটির কাজের পরিমাণ বাহির করা, আর বিভিন্ন বিন্দুর আরএল গুলো এগুলো দেওয়া আছে। তার মানে আমাদের এখানে কয়েকটা বিন্দু দেওয়া আছে,
বিভিন্ন বিন্দুর আরএল দেওয়া আছে, উঁচা নিচা আছে আর কি। 18.465, পরেরটা আছে 17.785, পরেরটা আছে 17.125, 17.125, পরেরটা আছে 15.325, আচ্ছা পরেরটা আছে 15.625। মোট কথা সবগুলো কমছে, আবার যে বাড়ছে, আবার 17 হয়েছে 17.145, আবার আরও বাড়ছে 18.835, তার মানে আর উঁচা হবে জায়গাগুলো। আচ্ছা পরে যায় হয়েছে 17.925। আচ্ছা পরে হয়েছে, আপনাদের বোঝানোর জন্য আমি লিখতেছি, কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা এগুলো লিখতে হবে না। হ্যাঁ, এখন আমাদের একটা রাস্তা বানাতে বলছে, এই বরাবর একটা রাস্তা বানাতে বলছে, যেটার আরএল কত, যেটার আরএল 20 মিটার, যেটার আরএল কি 20 মিটার বরাবর একটা রাস্তা বানাতে বলছে। তাহলে নর্মালি আমাদের এরকম একটা রাস্তা আর কি হবে, আমরা যে ক্রস সেকশন দেখাই যে উপরেরটা কত হবে 8 মিটার হবে, এই পাশে 2:1। এটার আমাদের কি লাগবে, গভীরতাগুলো লাগবে, ছোট হাতে ডি গুলো আমাদের জানা নাই। ডি মানে কি, কতটুকু মাটি ভরাট করতে হবে রাস্তাটা বানাতে গেলে। তাহলে এই রাস্তাটা বানাতে গেলে কতটুকু মাটি ভরাট করতে হবে খেয়াল করেন। আমরা রাস্তাটা উঁচা করব 20 মিটার, আর এখানে মাটি আছে যেটা ভূপৃষ্ঠ তল সেটা 18, তার মানে এখানে মাটি ভরাট করতে হবে এতটুকু D1, এইখানে মাটি ভরাট করতে হবে এতটুকু D2। সুতরাং আমরা ক্যালকুলেটরটা হাতে নিয়ে D1 D2 D3 বের করে ফেলতে পারি। কিভাবে, 20 থেকে একটা একটা বাদ দিব, এগুলো তো দেওয়াই আছে বইয়ে, বই থেকে দেখে বা প্রশ্ন থেকে দেখে বাদ দিব। 18.465, তাহলে একটা একটা বাদ দিলে কিন্তু আমাদের একটা একটা ডি বেরোই পড়বে, D1 D2। একইভাবে পরেরটা 17.785, মানে অঙ্কটা কীভাবে ছোটো করা যায় আমি সেটা শিখাই দিচ্ছি। 2.215, একইভাবে D3 D4, এবার 20 থেকে খালি এগুলো বাদ দেন। D5 D6 D7 D8 D9, সম্ভবত 9টা আছে। তো আমি মানগুলো দেখে দেখে বসাই দিচ্ছি আর কি, আমরা এভাবে বের করে নিব সবগুলা মান। হ্যাঁ, 20 থেকে বিয়োগ করে। আচ্ছা, তো আমাদের যে মানগুলো আসছে 2.215, আচ্ছা পরে 2.875 2.875, আমি দেখে দেখে বসাই দিচ্ছি আর কি। 2.875, পরে 4.675, তারপরে আসছে 4.375, 2.855, 1.165, 2.075, 2.345। এখন কথা হচ্ছে, আপনি যদি এরিয়া বের করতে গিয়ে সময় নষ্ট করে ফেলেন তাহলে তো হলো না। প্রথম কথা হচ্ছে আমরা সবগুলা ডি বের করে নিলাম, সবগুলোর জায়গার গভীরতা। তারপরে আমাদের একটা শুধু A1টা আমরা ক্যালকুলেশন দেখাবো। আমরা জানি A1 সমান বিডি প্লাস এসডি, BD1 SD1 হোল স্কোয়ার। তাহলে বি এর মান কত বসাবো এখানে, তো এই এরিয়াটা লিখে আমরা এইভাবে সমান সমান দিয়ে আনসার লিখে ফেলবো ডাইরেক্ট। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, একটা কি কাজ করব, ক্যালকুলেটর ইউজ করে একটা বুদ্ধি করব। কি বুদ্ধি করব, যেমন বি এর মান এখানে তো 8, আর D1 এর মান এটা নিব। তাই আমরা কাজ করতে পারি, বি এর মান তো 8 নিলাম, 8 ইন্টু ডি এর মানটা x তুলবো, x প্লাস এস এর মান তো 2, আমাদের এখানে দেওয়া আছে এস এর মান কত 2, ইন্টু এক্স স্কোয়ার দিব। হ্যাঁ, এই ব্র্যাকেট প্রথমটা না দিলেও হবে। তাহলে বিডি প্লাস এসডি স্কোয়ার আমাদের হয়ে গেল। এবার আমরা একটা কাজ করবো, এই ক্যালে চাপ দিব, ক্যালকুলেশনে যে সলভে ক্যালকুলেশন চাপ দিলে আমাদের কাছে এক্স এর মান চাচ্ছে যে এক্স কত, তাহলে এক্স এর মানটাই হলো এই যে D1 এর মান, এই D1 যেটা অজানা ছিল আমরা এটা বসাই দিব 1.535। তাহলে আমাদের কিন্তু একটা এরিয়া চলে আসলো 16.99। এইভাবে আমরা সব ক্যালকুলেটর চাপ দিয়ে বের করবো। তারপরে আবার ক্যালকুলেটর চাপ দিলে আবার এক্স এর মান এটা উঠাবো 2.215। তাহলে কি হলো, আমাদের সবগুলো হিসাব দেখাতে হবে না, আমরা ঝটফট এভাবে অঙ্ক করে ফেলবো। হ্যাঁ, A1 A2 A3, একইভাবে A3 সময় এটা উঠাবো, আবার চাপ দিয়ে আবার এক্স কত 2.875 তুলে দিব, তাহলে এটা চলে আসবে 39.53। এভাবে আমরা A4 এর সময় এটা তুলবো। হ্যাঁ, এটা তুললে আমাদের কত আসে 4 পয়েন্ট, তাহলে অঙ্কটা কিন্তু সময় অনেক বেঁচে যাবে আমাদের। হ্যাঁ, তাহলে 81.11 পরে এটা তুলবো A5, এভাবে আমাদের অনেকটাই সময় সেভ হবে। 4.375, বড় অঙ্ক শর্টকাটে করতে পারবো। একইভাবে A6 A7 A8 A9। তাহলে আমরা কয়টা 9টা বের করব। আচ্ছা, আমরা পরে কত 73.28, পরে ওগুলো দেখে বসাই দিলাম 39.142,
03 25.21 29.758। ওকে, তাহলে এটা আমাদের চলে আসলো। এখন কথা হচ্ছে, এখন যদি আমরা আয়তন বের করতে চাই আমরা যে কোনো সূত্র দিয়ে বের করতে পারবো। এখন যদি একটা দিয়ে বের করে দিই, একটা দিয়ে বের করে দিব, গড় করে দিই যে A1 প্লাস A2 এরকম কয়টা, 9টা, A9 পর্যন্ত লিখবো। তারপর নিচে 9, এখানে কত 8, অথবা 9 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত 20। তাহলে এটা বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে এত মিটার। তাহলে মোট কথা আমরা যে এরিয়াগুলো বের করলাম শর্টকাটে বের করবো ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, একটা শুধু দেখাবো সূত্র, আর বাকিগুলো এভাবে বের করে ফেলতে পারবো। তাহলে এই বাদের অঙ্কগুলো আমরা করে রাখবো। হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে, যে কোনো সময় এসে পড়তে পারে পরীক্ষায়। একটু বড় হলেও এগুলো আমরা ছোট করার বুদ্ধি শিখাই দিলাম। এই চিত্র আঁকার দরকার নাই, এই মানগুলো তো বইয়ে দেওয়াই থাকবে। আমরা কাজ করব RL 20 থেকে শুধু এই মানগুলো বাদ দিয়ে দিব, তাহলে D1 D2 D3 সব বের হয়ে যাবে, এরিয়াগুলো বের হয়ে যাবে। এরিয়া বের করার জন্য এই যে BS দেওয়াই আছে, আকারে ডি বের করে নিয়ে আমরা বের করে ফেলবো। ওকে, আরেকটা অঙ্ক করে শেষ দিব। আচ্ছা, ওটা হচ্ছে স্পট লেভেলিং। খুব সহজভাবে অঙ্ক করবো, বই অনেক কঠিন করে স্পট লেভেলিং এর অঙ্কগুলো করা আছে। আমরা কিভাবে সহজভাবে আয়তন বের করতে পারি একটু সেটা শিখি, যে কিভাবে স্পট লেভেলিং সহজভাবে অঙ্কটা করা যেতে পারে। আমাদের এই অঙ্কটা বইয়ে আছে। আচ্ছা, বা শিটে দেওয়া আছে, আমরা বানিয়ে করলাম। হ্যাঁ, আপনারা শিটের গুলা সলিউশন করবেন, আমি একটা অঙ্ক বই থেকে করাচ্ছি বা নোট থেকে করাচ্ছি আর কি। যেমন বিভিন্ন বিন্দুর উচ্চতা বা RL দেওয়া আছে, এটা 39.2, এটা 39.6, এটা 39.8, আচ্ছা এটা হচ্ছে 39.4, এটা 39.2, এটা 40, এটা 39.4। বিভিন্ন বিন্দুর উচ্চতা বা RL দিয়ে দিছে আমাদের। এটা 39.6, এটা 39.4, এটা হচ্ছে 39.6, এবার এটা হচ্ছে 39.2। আচ্ছা, খেয়াল করেন, এটা একটা মাঠ, মনে করেন এটা একটা কি মাঠ, স্পট লেভেলিং মানে এটা একটা মাঠ। এখন এটা যদি আমরা মাঠটাকে, এদিকে 20 মিটার দেওয়া আছে, এটাও কি 20 মিটার, সবগুলাই 20 মিটার, এদিকেও কি 20 মিটার করে সবগুলা। আচ্ছা, তো এখন আমাদের বললো, যদি এখানে খেয়াল করেন, এখানে সবগুলা বিন্দু 39-এর চাইতে বেশি, দেখেন সবগুলা বিন্দু 39 RL এর চাইতে উঁচু, যেমন এটা 39.2, এটা 39.6, 39.8। তাহলে এটা যদি আমরা 39 মিটার RL এ সমান করতে চাই, লেভেল করতে চাই, তাহলে সব জায়গায় মাটি কি করতে হবে, কাটতে হবে, সব জায়গায় মাটি কাটতে হবে। আর যদি এটা 40 লেভেলে সমান করতে চাই, 40 RL এ, তাহলে সব জায়গায় মাটি কি করতে হবে, ভরাট করতে হবে। তাহলে অঙ্কটা দুইভাবে আসতে পারে। হ্যাঁ, 39 RL এ সমান করতে হলে কি করতে হবে, আবার যদি বলতো এখানে 40 RL এ, 40 RL এ সমান করতে কি করতে হবে, 40 RL এ সমান করতে মাটি কি করতে হবে, সব জায়গায় ভরতে হবে, সব জায়গায় মাটি ভরতে হবে। তাহলে যদি আমরা কতে আসি, যে আমরা প্রত্যেকটা জায়গার একটা জায়গা চিন্তা করে নিলাম, এটা 1 নং, তাহলে এটার দৈর্ঘ্য এদিকে 20, এদিকে প্রস্থ কত 20, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর আমাদের লাগবে কি কতটুকু মাটি ভরাট করতে হবে, গভীরতা। তাহলে খেয়াল করেন, আমরা যদি V1 বের করি, আমাদের লাগবে দৈর্ঘ্য, প্রস্থ আর কি গভীরতা। তাহলে দৈর্ঘ্য 20, প্রস্থ 20 ইন্টু গভীরতা কত, গভীরতা হচ্ছে এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। মাটি কি করতে হবে, আমরা করতেছি, কি করতেছি, 39 RL এ সমান করব। 39 RL এ সমান করতে মাটি কাটতে হবে প্রত্যেকটা বিন্দুতে। 39 RL এ সমান করতে মাটি কি করতে হবে, খনন করতে হবে। খননের পরিমাণ বের করতেছি আমরা। তাহলে এইখানে কতটুকু মাটি কাটতে হবে, 39.2 আছে, তাহলে 0.2 মাটি কাটতে হবে। এখানে 0.6, এগুলো আমরা গড় করে দিব পরে, যে এখানে 4টা বিন্দু নিছি, 0.6, এখানে মাটি কাটতে হবে 0.4, আর এখানে মাটি কাটতে হবে 0.2, ভাগ কত 4। তাহলে খেয়াল করেন, এইভাবে কিন্তু আমরা এই জায়গার V1টা পেয়ে যাব, এই জায়গার কি পেয়ে যাব, V1টা পেয়ে যাবো। এবার যদি আপনি 2 নাম্বার করেন, তাহলে 2 নাম্বারও তো একই অবস্থা, দৈর্ঘ্য 20, প্রস্থ কি 20, এবার কতটুকু কাটতে হবে, এখানে কাটতে হবে 0.6, প্লাস এখানে কাটতে হবে কত 0.8, প্লাস এখানে কাটতে হবে 0.2। তো আমরা এভাবে সহজ করে অঙ্ক করব। এখানে 40 থেকে 39 বানাতে কাটতে হবে 1, তাহলে 4 দ্বারা ভাগ করব।
একইভাবে B3, এটা যদি 3 ধরি আমরা, তাহলে B3 হচ্ছে একটা ত্রিভুজ। দেখেন তো ত্রিভুজের আয়তন কি হবে, প্রথমে ক্ষেত্রফল বের করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দিলে ত্রিভুজের আয়তন বের হয়। তাহলে এখানে কত মাটি কাটতে হবে, এখানে কাটতে হবে 0.8, এখানে কাটতে হবে 1, আর এইখানে মাটি কাটতে হবে 39, আর হলে সমান করতে 0.4। নিচে কয় দ্বারা ভাগ দিব, 3 দ্বারা ভাগ দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু তিনটা বিন্দু, একইভাবে আমরা 4, 5, 6 করতে পারবো না। একইভাবে B4 তো আবার আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা কত, 0.4, 0.2, 0.6, 0.4 ভাগ 4 চলে আসবে। একইভাবে B5, 20 ইন্টু 20, তাহলে ওটা আসবে 0.2, ওটা আসবে 0.2 এর পরে 1 প্লাস 0.4 প্লাস 0.6 ভাগ 4। একইভাবে B6, 20 ইন্টু 20 ইন্টু, ওটাতে আসবে 1 প্লাস 0.4 প্লাস 0.6 প্লাস 0.2 ভাগ 4। এটা কয় নাম্বার, 6 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে আমরা কিন্তু সবগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এবার যদি বলতো খ নাম্বার, 40 RL সমান করতে, 40 RL সমান করতে কি করতে হবে। এবার কিন্তু এখানে ভি বের করে দিবেন সবগুলো যোগ করে, এবার 6টা যোগ করলে কি টোটাল মাটি খননের পরিমাণ বের হবে। আচ্ছা, এবার 40 RL সমান করতে কি করতে হবে, ভরাট করতে হবে, ভরাটের পরিমাণ। আচ্ছা, তো এখানে ভরাট করতে হবে, এইখানে কেমনে তাহলে V1 বের করবো, এখানটাও দৈর্ঘ্য 20 প্রস্থ 20, খেয়াল করেন এইখানে। তাহলে এই জায়গাটা যদি আমরা 40 বানাতে চাই, সব জায়গায় মাটি কি করতে হবে, ভরাট করতে হবে। এখানে কত ভরাট করতে হবে, 40 থেকে 39.2 বাদ দিলে 0.8 ভরাট করতে হবে। এখানে কত ভরাট করতে হবে, এখানে 0.6 ভরাট করবে। মোট কথা সব জায়গায় 40 বানাতে হবে। তাহলে কত ভরাট করতে হবে আমরা দেখি, প্রথমটা থেকে তাহলে কত ভরাট করতে হবে। প্রথমটাতে ভরাট করতে হবে 0. এই যে এখানে ভরাট করতে হবে 0.8, 0. চলে আসলো 0.8 প্লাস 40 বানাতে আমাদের যা লাগে, পরেরটাতে লাগবে 0.4, পরেরটা লাগবে 0.6, পরেরটা লাগবে 0.8, এইভাবে ভরাট করব আমরা। আচ্ছা, একইভাবে B2, 20 ইন্টু 20, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ভরাট, পরেরটাতে ভরাট করতে হবে 0.4, 40 বানাতে হবে, পরেরটাতে 0.2, পরেরটাতে 0.8, পরেরটাতে 40 আছে, তাহলে ওটা কি হয়ে যাবে 0 ভাগ 4। তাহলে B3 কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু পরে কত ভরাট করতে হবে, এখানে ভরাট করতে হবে 0.2, এখানে ভরাট করতে হবে 0, এখানে ভরাট করতে হবে 0.6। ভরাট মানে কি, এটা 40 বানাতে হবে, তাহলে 40 বানাতে কত লাগবে, 40 থেকে বিয়োগ করলেই বেরোবে, ভাগ কি 3। এইভাবে আমরা B4, B5, B6 এভাবে সবগুলা বের করব। ওকে, তাহলে আমাদের এখান থেকে মোট আয়তন বের হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি দেখাই দিলাম, কোনো ঝামেলা নাই, জাস্ট দৈর্ঘ্য প্রস্থ গভীরতার গড়, দৈর্ঘ্য প্রস্থ গভীরতার গড়। আর এখানে ত্রিভুজেরটা আসবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু গভীরতার গড়। তাহলে এটা করলেই আমরা কি পেয়ে যাব, রেজাল্ট পেয়ে যাব। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবগুলো অঙ্ক করেন। কন্টুরিং, অধ্যায়টার নাম কন্টুরিং, যে কোনো অঙ্ক হয়ে যাবে আশা করি, কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।